কলকাতার কাছেই রয়েছে সবুজে ঘেরা এক ঘন জঙ্গল, যেখানে আজও সূর্যের আলো সেভাবে ঢোকে না। আর এখানেই ছিল 1400 বছর আগেকার এক রাজার রাজত্ব, যার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এখানকার ঘরে ঘরে। সরকারি সাহায্য ছাড়া এখানকার বন, নদী, মাটি খুঁড়ে পাওয়া এইসব প্রত্নতাত্ত্বিক অমূল্য নিদর্শন সংগ্রহ করে বানানো হয়েছে এক মিউজিয়াম, প্রায় একক প্রচেষ্টায়, যা এখনো আগ্রহী দর্শকদের জন্য খোলা। আমাদের আজকের নিবেদন এই সবুজে ঘেরা আকর্ষণীয় জঙ্গল ও মিউজিয়াম নিয়ে এক সুন্দর ভিডিও, যা আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমি কৌশিক, আপনাদের হোস্ট ও ফ্রেন্ড। আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। চলুন শুরু করি আজকের প্রতিবেদন। নমস্কার। আজকে শনিবার আমরা বেরিয়ে পড়েছি এক ফরেস্ট এবং মিউজিয়াম দেখার জন্য, এবং যেখানে এক রাজার, পালবংশীয় এক রাজার বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে, এবং এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসও পাওয়া গেছে। কেউ বলে 1400 বছরের পুরনো, কেউ বলে 800 বছরের পুরনো। সঠিক সময়টা জানা নেই, কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে বেরিয়ে পড়েছি। চলুন আমরা ঘুরে আসি আজকে এক সুন্দর এবং বেশ মনোরম একটা জায়গা থেকে, যেখানে দেখে আমরা মনে একটা তৃপ্তি পেতে পারবো। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন। চলুন ঘুরে আসা যাক। শিয়ালদা স্টেশন থেকে বলবো শান্তিপুর লোকাল। পাশের ট্রেন দাঁড়িয়ে আছে 8:55 ট্রেন, যাব রানাঘাট। নির্দিষ্ট সময়ে 13 মিনিট বাদে এসে পৌঁছলাম রানাঘাট জংশন। ওভারব্রিজটা থেকে উপরে উঠবো। সামনেই আছে টিকিট বুকিং অফিস। আমরা এই সামনে দিয়ে ওভারব্রিজটা দিয়ে উপরে উঠে 5 নম্বরে যাবো। আমরা এলাম এই ওভারব্রিজ থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এই সাবওয়ে দিয়ে যাবো 5 নম্বরে। আমরা এই সাবওয়ে দিয়ে নামছি। এখান দিয়ে 5 নম্বরে উঠবো। লেখা আছে ওয়ে টু 156। আমরা এই সাবওয়ে দিয়ে বেরিয়ে এই 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। মানে একবার ওভারব্রিজ থেকে উঠে আবার নামতে হলো। এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে 5 নম্বরে, 11টা 20-তে ছাড়বে। একটু ডিটেলটা দেখানোর চেষ্টা করলাম কীভাবে প্ল্যাটফর্ম চেঞ্জ করে আসতে হবে। আমাদের গন্তব্য যেখানে, সেখানে পৌঁছতে হলে গাংলাপুর বলে একটা স্টেশন আছে, সেখানে আসতে হবে। সেটা এই রানাঘাট থেকে বনগাঁ লোকাল যায়, 2টো স্টপেজ বাদেই গাংলা। যে আমাদের ট্রেন ছেড়ে দিল রানাঘাট স্টেশন। তো এবার আমাদের গন্তব্য গাংলাপুর। যাচ্ছি এক জঙ্গল প্লাস 1400 বছরের পুরনো এক রাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে। হচ্ছে নবনারায়ণপুর হল্ট স্টেশন। আমরা নেমে পড়লাম গাংলাপুরে। রানাঘাট স্টেশন থেকে গাংনাপুর আসতে সময় লাগলো 10 মিনিট মতো। এই ট্রেন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এর পরের গন্তব্য, আমাদের এখান থেকে, মানে গন্তব্য যেখানে, সেখান থেকে টোটো বা ম্যাজিক ভ্যান কিছু একটা ধরতে হবে। এখানেও লেখা আছে গাংনাপুর বড় স্টেশন। এই হচ্ছে চতুর্দিক, এখানে টোটো দাঁড়িয়ে আছে।
আপনারা যাবেন। আমরা এই স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে আমরা যাবো এই ডান দিকে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মেন রাস্তাতে। কিছুক্ষণ হাঁটলাম আর কি, জাস্ট এই মিনিট দুয়েক। এই হচ্ছে মেন রাস্তা, এখান থেকেই সমস্ত কিছু পাওয়া যাবে, বাস, টোটো, ম্যাজিক, এই সমস্ত। দেবগ্রাম মিউজিয়াম বা দেবগ্রাম ফরেস্ট যাওয়ার জন্য। এটা হচ্ছে গাংনাপুর রেলগেট বাজার। আমরা সামনে একটা খাবারের দোকান পেয়ে গেছি। অনেকক্ষণ বাড়ির থেকে বেরিয়েছি আগে, অনেকক্ষণ আগে, তো একটু খাওয়া দাওয়া সেরে নেবো। আমাদের দিয়ে গেল পরোটা আর এই ঘুগনি, এটা 10 টাকা করে পিস পরোটা। টেস্ট করে নিই। মোটামুটি ভালোই গেছে, ভালো লাগছে না। এসে আপনারা যারা আসবেন তারা এখানে এসে খেতে পারেন। পরোটা ভাতও এখন হয়ে গেছে, আমরা ভাতটা পরে খাবো। আমরা একটা টোটোয় উঠে বললাম, তো এখানে জনপ্রতি ভাড়া পড়ছে 10 টাকা করে। আমরা প্রথমে যাচ্ছি দেবগ্রাম মিউজিয়াম, মিউজিয়ামের পর আমরা দেখব ফরেস্ট। আর মিউজিয়ামের পাশেই আছে একটা নার্সারি। যাওয়া যাক। প্রথমে রাস্তা ধরে চলেছে, সুন্দর রাস্তা। আমরা পৌঁছে গেলাম এই দেবগ্রাম মিউজিয়াম। এখানে লেখা আছে পুরাতাত্ত্বিক সংগ্রহশালা দেবগ্রাম দেবরাজা পুরাতত্ত্ব লোক সংস্কৃতি সংঘ। এর পাশেই আছে একটা হিন্দুস্তান নার্সারি। তো এটা পৌঁছতে বেশিক্ষণ সময় লাগলো না, টোটোয় সময় লাগলো 7 থেকে 10 মিনিটের মতো। সামনেই রয়েছে ভারতীয় ডাকঘর দেবগ্রাম শাখা। আচ্ছা, এই মিউজিয়ামে আমরা দেখব এখানে দেবল রাজা ছিলেন 1400 বছর আগে, পাল বংশে। তার রাজত্বের বিভিন্ন স্মৃতি বা পুরাতাত্ত্বিক সংগ্রহ এখানে রাখা আছে। তো এই পুরো জিনিসটা আমরা দেখে নেবো এখানে গিয়ে। আমরা যেখানে এসেছি সেখানে কিন্তু ভোট 29 তারিখ। তো এখানে চারদিকে বিভিন্ন দলের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো আপনারা এটাকে কিছু মনে করবেন না, কারণ ফ্ল্যাগগুলো সব ক্যামেরায় এসে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এই আমরা ঢুকছি এখন মিউজিয়ামে। এখানে দেবল রাজার গড়ের অবস্থান দেবলা এটা লেখা আছে। আচ্ছা, এখানে আমরা পেয়ে গেছি চিত্তরঞ্জন বাবুকে, ওনার কাছ থেকে সামনে একটুখানি জেনে নেব। এখন পর্যন্ত কেউ নির্ণীত করেনি যারা এ বিষয়ে পণ্ডিত, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, কলকাতা মিউজিয়ামের বিভাগীয় প্রধান যারা এখানে এসেছেন, তারা বলেছেন এ আনুমানিক, কেউ বলছেন 600, কেউ বলছেন মধ্যযুগে, কেউ বলছেন 1200 খ্রিস্টাব্দ থেকে এটা পাল্টাতে সময়কালে। এখন এটা পরীক্ষা করে কোনোটার কাল নির্ণয় করা হয়নি। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি খোলা থাকে। এটা বাড়ির পরে আপনারা এলেন, আমি খুলে দিলাম। আচ্ছা, মানে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো সময় নেই নাকি? না, এর কোনো নির্দিষ্ট সময় নেই। আচ্ছা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত লোক আসে, ব্যক্তিগত দেখে যায়। আচ্ছা, এটা এখনো সরকারি কোনো সাহায্য পায়নি? না, কোনো সাহায্য নেই। এগুলো সেই জায়গা থেকে সংগ্রহ। মানে এটা কি এই যে দেবগ্রাম ফরেস্ট যেটা সেখান থেকে? দেবগ্রাম ফরেস্ট, এখান থেকে ফরেস্টের সীমানা হচ্ছে শুরু হবে, যে তার পরীক্ষাটা শুরু হবে এখান থেকে 200 গজ গেলে, 200 মিটার গেলেই। আচ্ছা, তারপরে তার সেই রয়েছে, মাটির পাঁচিল রয়েছে। তারপরে তার এই জায়গাটা, এই যে আমরা এখন আছি এই জায়গাটা, আমরা এই জায়গাটা আছি। আচ্ছা, এইখান থেকে দূরত্ব মাত্র 200 মিটার। তারপরে এই যে পাহাড় মাটির, এইটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। আর যে পুকুরটাকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছে সেইটা হচ্ছে এই যে, আচ্ছা, যার নাম দেবলা পুকুর এবং দেবগ্রাম দেবলা, দেবল রাজা। আচ্ছা আচ্ছা। আর এইটা ফরেস্ট। এই যে 4টে কোণা দেখতে পাচ্ছেন, এই কোণায় ছিল 4টে মাটির ডিবি, বহু উঁচু, পিরামিডের মতন বড়, কিন্তু মাটি কেটে কুটে নিয়ে গিয়েছে। এখন এই সব থেকে ছোট যেটা, সেটা সেটা পড়ে আছে। দেবগ্রাম ফরেস্টের মধ্যে আছে বলে টিকে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। 108খানা পুকুর আছে এর মধ্যে। 108খানা পুকুর? 108খানা। বেশিরভাগ 60খানার
সন্ধান পাওয়া গেছে, সে 60খানা লিপিবদ্ধ করা আছে। আচ্ছা। কিন্তু আরগুলো নেই, বন্ধ হয়ে গেছে চাষবাস। এখন এটা পুরো চাষের জমি, শুধু ফরেস্টারটা বেঁচে আছে। তবে ইতিহাস যে ছড়ানো আছে সেগুলো সব জায়গায় আছে। যা ওনার কাছ থেকে যেটা বোঝা গেল যে এটা উনি ব্যক্তিগত উদ্যোগে, আরও কয়েকজন হয়তো আছেন, কিন্তু উনি ব্যক্তিগত উদ্যোগে এই সংগ্রহগুলো করে উনি রেখেছেন এখানে, পাশেই ওনার বাড়ি। আচ্ছা, এখানে লেখা আছে যুব সংঘ মাটি খুঁড়ে মিলেছে পুরাতাত্ত্বিক সামগ্রী, নদিয়ার দেবগ্রামবাসী বানান মিউজিয়াম। এটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। এটা সেন আমলের নকশাযুক্ত পাত্র। এখানে প্রতিষ্ঠিত ধর্মের দ্বারা প্রভাবিত ফলকচিত্র। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবগ্রামে অবস্থিত দেবলগড় হলো একটি প্রত্নক্ষেত্র। এখান থেকে গুপ্তযুগ পরবর্তী পাল, সেন, সুলতানি যুগের প্রত্নবস্তু উদ্ধার করা হয়েছে, যা বসতিটির আনুমানিক 1400 থেকে 1500 বছরের ইতিহাসকে উপস্থাপনা করে। ইতিহাসবিদরা অনুমান করেন যে দেবলগড়কে কেন্দ্র করে সেন যুগে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল। এখানে সরকারি কোনো সংস্থা দ্বারা খনন কার্য কিন্তু করা হয়নি। তবে প্রত্নক্ষেত্রটি থেকে কৃষ্ণলোহিত মৃৎপাত্র, জল প্রদীপ, বৌদ্ধ বিষ্ণুমূর্তি আবিষ্কৃত হয়েছে। এটা রোমের থেকে সূর্যাস্ত এবং রোমের সঙ্গে যে ভারতবর্ষের বাণিজ্য হতো এটা তার প্রমাণ। এটা বিভিন্ন পণ্ডিতরা বলেছেন। এছাড়া বিভিন্ন এই ধরনের সমস্ত সামগ্রী রাখা আছে। এটা একটু ভালো করে দেখুন, বহু পুরোনো আমলের। দেবলগড় সম্বন্ধে জানতে এটাকে স্ক্যান করতে বলা। রাজার মার্চ, শ্রীনগর চাকদাহ, লাল বর্ণের মৃৎপাত্র। এখানে এই যে বিভিন্ন পাথর, ইট যেগুলো পাওয়া গেছে এখানে সমস্ত রাখা আছে। দোয়াত কলম, নবম দশম শতাব্দী। এখানে বজ্র জানি মতাদর্শের মৃৎপ্রদীপ। মাটির উপরে যখন উঠে তখন এটা চিত্তরঞ্জন বাবুর লেখা বই। এগুলো সব বাড়ির ইট। হচ্ছে রাজার আমলের শিবির পাথর। হাওড়ি পাখির বাসা। আমার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 90 64 05 87 18। আর একবার একটু বলে দিন। 90 64 05 87 18। থ্যাংক ইউ। আর বিভিন্ন লোকে তাদের মানে এইগুলো তো বহু পুরনো। এটা না, এইগুলো খুব নতুন। এগুলো নতুন। পুরনো, এইগুলো পুরনো। এইটা কতদিন আগেকার মোটামুটি? এই তো মধ্যযুগ, মানে কি হাজারের কাছাকাছি চলেই গেছে, হাজারের কাছাকাছি। কমসে কম। এইটা কি, এই যে এইটা? ওটা একটা তরবারি পুকুরের ভিতর পাওয়া গেছে। আচ্ছা, এটা অনুমান এরকম ছিল ছবি। এটাও বহু পুরনো। হ্যাঁ, এই যে এইটা যে গুপ্তযুগ, ওই যে ওই এটা কালটা, ওই যে গুপ্ত যুগে। গুপ্তযুগ। আচ্ছা, আর এই জিনিসটা কি? এটা কি জাতীয় পানপাত্র সেটা তো বলা যাবে না। আচ্ছা। এটা সম্ভবত মুসলিম পিরিয়ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি অনেক দিন আগেকার নাকি? অনেকদিন আগের যে ধূসর কাগজ তো স্ট্যাম্পও ছিল, একটা মাটির স্ট্যাম্প, আচ্ছা। সেই সেটা চুরি হয়ে গেছে এখান থেকে। আচ্ছা, আমাদের মিউজিয়ামটা দেখা হয়ে গেল। তো দেখার পর এনাদেরই একটা নার্সারি আছে সামনে, সেই নার্সারিটা একটু দেখে নিই আমরা। এইখানে বিভিন্ন গাছ লাগানো আছে। আচ্ছা, এটা ডুমুর গাছ, প্রচুর গাছ। এখানে এক ধরনের ফল ফুলে আছে। এখানে বিভিন্ন ফুল গাছের চারা। গাছগুলো বেশ দেখতে সুন্দর। এগুলো পেয়ারা গাছ, প্রচুর গাছ, সব চারা গাছ। এখানে এসে আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। গাছে প্রচুর আম ফলে আছে।
এখানে দেখলাম প্রত্যেকটা গাছে প্রচুর আম ফুলে আছে। এখানেও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সবই চারা। দেখছেন কত সুন্দর, অপূর্ব লাগছে। বিরাট বড় নার্সারি। এইখানে লেখা আছে নার্সারি আর মিউজিয়াম। এখানে ডাকঘর, আর এইখানে একটা ছোট ত্রিপল ঘোড়াটা ক্যাম্প মতো করা আছে। এখানে লেখা আছে দেওয়ালগড় পুরাতত্ত্ব লোক সংস্কৃতির সঙ্গে নিবেদন। মিউজিয়াম দেখে এবং নার্সারি দেখে একটা টোটো ধরে আমরা চলেছি এবার জঙ্গল দেখতে। দেখুন গ্রাম্য রাস্তা। আমরা এখন যাচ্ছি দেবল রোড ধরে। দেখুন এখন প্রচুর এঁচড় ফলে আছে। আমরা যে রাস্তা দিয়ে চলেছি তার পাশেই এ ধরনের বিভিন্ন ক্ষেত দেখা যাচ্ছে। সুন্দর সবুজাব ক্ষেত, ভালো লাগছে বেশ চোখের পক্ষে। আচ্ছা, এইখানে যেটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গার্ডের অফিস এই দেবগ্রাম ফরেস্টের। এখানে আসলে যদি টোটো নিয়ে আসেন ঢুকতে চান তো এখান থেকে এসে পারমিশন নিয়ে নিতে পারেন গার্ড সাহেবের কাছ থেকে। আমরা এখন মিউজিয়াম থেকে চলে এসেছি একটা টোটোয় করে দেবগ্রাম ফরেস্টে, যেখানে গার্ড থাকেন সেইখানে, কিন্তু আপাতত উনি নেই। তো আমরা যার জন্য এখন দেবগ্রাম ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন চলে এসেছি ওই দেবগ্রাম ফরেস্টে যে জায়গাটা দিয়ে ঢুকবো সেই জায়গাটা মুখটাতে। দেখুন এরকম একটা ছোট রাস্তার মধ্যে দিয়ে আমরা ফরেস্টের দিকে যাব। আচ্ছা, আমরা এই সামনের রাস্তাটা দিয়ে এলাম, ছোট্ট মাটির রাস্তা নিয়ে আমরা এই ঘুরে যাচ্ছি জঙ্গলের দিকে। আচ্ছা, আমরা এখন ঢুকে পড়েছি। ভেতর ভেতর একটা উত্তেজনা কাজ করছে। এতক্ষণ রৌদ্র বেশ কষ্ট হচ্ছিলো, কিন্তু এই জঙ্গলের মধ্যে ঢুকলাম, বেশ একটা মোটামুটি ভালো অনুভূতি, ঠান্ডা। এই আমরা এগিয়ে চলেছি। এখানে যে দেবল রাজা ছিলেন তার নির্মিত একটা পুকুর আছে, আর এখানে একটা ঢিবি আছে। তবে এই জঙ্গলের মধ্যে আসতে গেলে একটু নিচের দিকটা খেয়াল রাখতে হবে। গরমকালে এলে জল এবং বিভিন্ন ওআরএস এই যত কিছু রাখবেন। আর এই হচ্ছে দেখুন ঢুকেই এই প্রকৃতি, সবুজাও প্রকৃতি। এটা অসাধারণ ল্যান্ডস্কেপ। জাস্ট অভূতপূর্ব লাগছে। এই যে সবুজ বনানী, এই দেখতে যত দূর থেকে খুশি আসা যায়। আর সামনে বেশ কয়েকটা হনুমান বসে আছে দেখছি। আর এখানে একটা সাবধানবাণী দিয়ে রাখি যে এখানে সাপও আছে। সো আপনারা ঘুরবার সময় একটু মাটির দিকে লক্ষ্য করে হাঁটাহাঁটি করবেন। এখানে দেখুন প্রচুর হনুমান বসে আছে, ওরা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো ক্যামেরা মোবাইল খুব সাবধান। একসঙ্গে প্রচুর হনুমান এখানেও বসে আছে, ছোট বড়। যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, প্রচুর হনুমানের দল এখানে। আচ্ছা, আজকে আমরা বেরিয়েছি 3 জন। সৌমেন 50 ঊর্ধ্ব, গৌতম 40 ঊর্ধ্ব। আমরা চলে এসেছি এখানে একসঙ্গে। আপনারাও আসতে পারেন, খরচ যার তার, কিন্তু ঘুরবো একসঙ্গে, মজা করবো একসঙ্গে, একদিনের ভ্রমণ। একদম চলুন দেখে নেওয়া যাক জঙ্গলটা। দেখে নেওয়া যাক। এরকম জঙ্গলে এলে একটা মানসিক সান্ত্বনা পাবেন, চোখে তৃপ্তি পাবেন,
আর ওই যে বললাম সবুজ যার খুঁজে ছুটে বেড়ায়, সেই সবুজ দেখার জন্য আপনারা এই ধরনের জায়গায় আসতেই পারেন। দেখছেন এখানে কত কাগজ ফুল যেগুলো এ ধরনের পড়ে আছে। এই যে প্রকৃতি, একে খানিকটা অনুভব করতে হয়। এখানে কিন্তু প্রচুর পাখিও আছে। দেখুন একটা গাছ এই যে পড়ে আছে এইভাবে, এটাকে ডিঙিয়েই আমাদের যেতে হবে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। তবে গাছটা ঝরে পড়ে গেছে। বর্ষার সময় এই জায়গাটা জলে ডুবে থাকে, গ্রীষ্মকালে আমরা এসছি, কিন্তু জাস্ট অসাধারণ প্রকৃতিটা দেখুন একবার। গাছগুলো একটা কি সুন্দর দৃশ্যের অবতারণা করেছে। এইভাবে গাছগুলো একের পর এক উঠেছে পরস্পরকে জড়িয়ে, অসাম। অভূতপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য এখানটা। এই দেখুন এখানটা জল রয়েছে এখনো সামনেটা, মানে বর্ষাকালে যে জল চলে আসে একটু আগে বললাম, দেখুন কালা কালা হয়ে আছে। আর গাছগুলো প্রাকৃতিক নিয়মে পরস্পর সঙ্গে জড়িয়ে উঠেছে। যেন মনে হচ্ছে কোনো শিল্পীর রঙের তুলির ছোঁয়া, মনে হচ্ছে না? বলুন একবার। এত কষ্ট করে এই জায়গাটা নিয়ে এসছি আপনাদেরকে, একটু আমার পাশে থাকবেন, ভালোবাসবেন চ্যানেলটাকে। কি মনে হচ্ছে এখানটা একটা, মানে সেই যেন হচ্ছে স্বর্গীয় এক সৌন্দর্য নেমে এসছে এখানে। চারিদিকে ঘন সবুজ, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এই পরবর্তীকালে যেতে হবে। হাতে তো সময় কম, কিন্তু আপাতত যেটুকু দেখানোর বাকি আছে চলুন দেখে নিই। আপনারাও আসা চাই, কিন্তু এখানটা আসবেন অবশ্যই। ঘন সবুজ জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একটা বিরাট পুকুরের সামনে। এই দেবগ্রাম ফরেস্টে 108টা পুকুর আছে আর কি। তা আমরা 108টা পুকুরে যেতে পারবো না। আমরা সবচেয়ে বড় যে পুকুরটা, সেই পুকুরটার সামনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পুকুর, দূরে গাছের সারি। আর এখানে দেখুন রঙিন এই যে গাছগুলো পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং একটা গাছ পুকুরের মধ্যেই একদম যেন ওর মধ্যে থেকে, পুকুরের মধ্যে থেকে উঠেছে। এই পুকুরে বর্ষাকালে তো মানে এই জায়গাটা জল দাঁড়িয়ে যায়। এখন যেহেতু গরমকাল, তো এখানটা একদম পুকুরের পাড়ে চলে এসেছি। এই হচ্ছে একটা অসাধারণ অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এখানটা। দেখুন জলের মধ্যে ফুলগুলো পড়ে আছে, দুর্দান্ত লাগছে, এটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই হচ্ছে জঙ্গল, সবুজ নিস্তব্ধ পরিবেশ। এখানে হচ্ছে গাছের যে শিকড়, রুট, তার দেখুন মানে একটা আলাদা বৈচিত্র্য, একটা এরমভাবে গাছটা উঠেছে অজস্র। এখানে ঝড়ে একটা গাছ ভেঙে পড়ে আছে। এখানটা দেখুন রুট, মূল, আর তারই মধ্যে এই ধরনের ফুলগুলো পড়ে আছে। আর এই হচ্ছে সেই গাছ। ভালো লাগছে তো? ভালো লাগলে ভিডিওটা একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দিদি তোমার নাম কি? আমার নাম হচ্ছে সনকা সরকার।
আচ্ছা বলো এখানকার সম্বন্ধে কিছু বলো একটু, কি কি ছিল? বাঘ ছিল বলছো? আমাদের এখানে এই ফরেস্টে বাগানে মানে বাঘ ছিল, তারপরে খরগোশ ছিল, আচ্ছা। সমস্ত সবকিছু এখান থেকে আমাদের উধাও হয়ে গেছে, কিছু আচ্ছা, নাই, ও কিচ্ছু নেই মানে এখন। নেই এখন, কিছু বলতে কিছু নাই। বাঘ আচ্ছা। ভালুক ছিল, বাঘ ছিল, শিয়াল আছে নাকি এখানে? শিয়াল আছে, এখন হনুমান আছে, বান্দর। আচ্ছা, এখন সবই কিছু, এখন সব উধাও হয়ে গেছে, কারণ হনুমান আছে, আর কিছু আর কিছু না। forest। আর এখানে দেবল রাজা সম্বন্ধে কি কি জানো? দেবল রাজার ওইখানে ওই যে সোনার নৌকা, নৌকা ওই যে ডুবে গেল, মানে আমাদের এক ইয়ে ছিল, ব্রাহ্মণ আসছিল নাকি, এখানে কুমার আছে, সব ছিল কুমার, এই আচ্ছা। এই এই অঞ্চলগুলো সব কুমার ছিল, আচ্ছা। আমাদের আদিবাসী খালি এই সমস্ত জায়গায় ছিল। আর এই আচ্ছা। কুমাররা মানে ওই ব্রাহ্মণ আসে নিয়ে, মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে পরে তখন বলছে কি, মা আমাদের একটু, আমার একটু জায়গা দিবা? তো বলছে হ্যাঁ জায়গা দিব, তুমি বসো, বৃষ্টি পড়ছে কোথায় যাবে? তখন ওই বৃষ্টি মাথায় ওই গাছ মানে ব্যাগ ছিল, ওই ঝুলাটা টাঙিয়ে দিয়েছে, বলছে বৃষ্টি তো ছাড়া গেছে মা, একটু চান করে নি। তো চান করতে গিয়েছে, আর ওই বৃষ্টির ওই জল চুয়াই চুয়াই ওই যে সোনা রয়েছে ও ঝুলায়, তখন ওই ঝুলায় সোনা থাকে, তখন বলে কি যে মা আমি আসছি চান করে, চান করে এসে দেখি কি খুঁটোর ধারে মানে কি এটা, তখন দেখছি কি সোনা, ওই ঝোলা মানে উনি সেরে রেখেছে, আচ্ছা। সারলে পরে তখন উনি আসি বলছে মা তাহলে আমার একটু খেতে দাও, তখন খেতে দিয়েছে, খেয়ে নিয়ে তো বলছে মা আমার ঝোলাটা কোথায়? বলছে নাই তো, ঝোলাটা রয়েছে কিন্তু ওই জিনিসটা নাই, ওই সোনাটা আর নেই। তখন বলছে কি তাহলে আমার তুমি এটা দিয়ে দাও, তোমার বহুত মঙ্গল হবে, তোমার আমি অনেক কিছু দিব। উনি কিছু দিল না, সোনাটা দিল না বলে তখন বলে কি তোরা যত কুম্ভার জাতি আছিস তোরা ধ্বংস হয়ে যাবে। সত্যি মারি মানে আমাদের এই কুম্ভার জাতরা সব মানে পুড়তে পুড়তে আগুন লেগে গেল, আচ্ছা। আগুন লাগে যাইয়ে তখন ওরা যে কোথায় কি চিহ্ন হয়ে গেছে, আমাদের কুম্ভার জাতি আর নাই। আচ্ছা। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। পুকুরগুলোর নামগুলো আরেকবার বলো। এটা নলপুকুর। হ্যাঁ এটা নলপুকুর, ওইটা হেদু পুকুর, আর একটা ওই দেবল রাজার পুকুর, আর একটা ওই বেনে পুকুর, এই আচ্ছা। চারটা পুকুর এখনো আছে? ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। এটা হচ্ছে নলপুকুর। দেখে নিয়ে এসেছে কিন্তু আমরা এই নলপুকুরটা দেখে এবার দেবল রাজার যে ঢিপিটা আছে, যেটা অবশিষ্টাংশ এখনো পড়ে আছে, সেই দিকে এগিয়ে চলেছে। ঠিক নলপুকুরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা ধরে এগিয়ে আসছে বনের মধ্যে। এই দেখুন, এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা এখানে এক দিদিভাইয়ের দেখা পেয়ে গেলাম, সুবিধা হলো, দিদিভাই কিছু বললেনও এই সম্বন্ধে। তো এই নিয়ে আমরা বেশ অনেক কিছুই বললেন উনি, উনি একটু পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সেই টিভির দিকে। এখানে এই গাছটা দেখুন, বিরাট একটা গাছ পড়ে গেছে, কিন্তু মাটিতে পড়ে গিয়েও এখনো ডালপালা মেলে রয়েছে এখনো। আমরা চলে এসেছি এবার দেবল রাজার যে ঢিবিটা আছে সেই ঢিবির কাছে। এই হচ্ছে রাস্তাটা, আমরা এইখান দিয়ে এলাম, এই এগিয়ে চলেছি। এটা একটু উঁচু এবং দেবল রাজার এইটুকুই কিছু অবশিষ্ট পড়ে আছে স্মৃতি হিসাবে। সকলের কাছে একটাই অনুরোধ, আসবেন সাবধানে আসবেন, আর এগুলোকে একটু বাঁচিয়ে রাখবেন। অযথা এই বন জঙ্গল নোংরা ফেলে, আবর্জনা ফেলে মানে অপরিষ্কার করবেন না। এই হচ্ছে আমাদের ওঠার জায়গা, এই হচ্ছে দিদি। হ্যাঁ একটু ওঠা যাবে কি? চলো এই আমরা উঠে আসছি এখান থেকে। এখানে এখানে থেকে সৌমেন একটা বিশ্ব এ দিয়েছে, খাবার দিয়েছে। কোনটা দিয়ে যাবো? আমাদের এই হচ্ছে রাস্তা। বন্ধুরা এই এতটা রাস্তা উঠে চলে এসেছি, দেখুন এই যাওয়ার রাস্তা। এইখান থেকে লোকে নামা যাবে পরে। হ্যাঁ এই রাস্তা। এই হচ্ছে চলে এসেছি অবশিষ্ট
দেবল রাজার ঢিবি। পাহাড়ে চড়ার ইচ্ছা আছে প্রবল, কিন্তু শরীর বাধা দিচ্ছে, তবু এই যাত্রাটাকে জয় করতে পেরেছি। কতটা উঁচু দেখাচ্ছি, এই দেখুন। দেবলগড়ের 4টি ঢিবির মধ্যে এই ঢিবিটি সবচেয়ে ছোট এবং বনের মধ্যে থাকার ফলে এটি এখনো টিকে আছে। তবে এর উচ্চতা কিন্তু অনেকটাই, মাটির থেকে অনেকটা উঁচুতে। এই হচ্ছে সেই ঢিবির মধ্যে উঠে একটু জিরিয়ে নিলাম। এই হচ্ছে বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে। এই কুকুরটা আমাদের সঙ্গ ছাড়ছে না, বেশ ভালো লাগছে। সবুজ, আর এই একমাত্র ঢিবি এখন পালবংশীয় দেবল রাজার একমাত্র বেঁচে আছে। কিন্তু দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এখানে এসে সবাই এই ধরনের বোতল এইগুলো সব ফেলে চলে যাচ্ছে। এগুলো কি উচিত বলুন? এইগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না। এগুলো অ্যাকচুয়ালি প্রাকৃতিক সম্পদ, আমাদের ঐতিহ্য। এগুলো তো আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে, এটা আমাদেরই দায়িত্ব। প্লিজ যারা আসবেন তারা এগুলো জায়গাটাকে নষ্ট করবেন না, নোংরা আবর্জনা ফেলবেন না, নোংরা করবেন না, আবর্জনা ফেলবেন না। দেবল রাজার ঢিপি সেই কত বছর আগেকার সেটা এক্স্যাক্টলি কেউ বলতে পারছে না। 1400 হোক, 1000 হোক, দাঁড়িয়ে আছে সেই ঢিবিতে। বহু পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো বেঁচে আছে। আপনারা সবাই আসবেন, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। এই জায়গাটা অসাধারণ। তবে হ্যাঁ, যাদের পায়ে প্রবলেম আছে তাদের উঠতে একটু কষ্ট হবে, কিন্তু তবু বলবো একবার আসুন। কারণ আমাদের বাংলার তথা ভারতের এক অজানা ইতিহাস এখানে লুকিয়ে আছে। এছাড়া জঙ্গলের তো একটা অসাধারণ চাম থাকে। যারা জঙ্গল ভালোবাসেন তারা তো অবশ্যই আসুন, বেশ ভালো লাগবে। কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ, শুধু প্রত্নতাত্ত্বিকভাবেই নয়, এই জায়গাটারও একটা বিশেষত্ব আছে। এক জঙ্গল, তার মাঝে পুকুর, অসাধারণ ব্যাপার। চলে আসুন একটি বেলা, বেশ ভালো লাগবে। সত্যি খুব ভালো লাগবে, কারণ এই জঙ্গলের যে একটা শান্ত পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে ঢিবি দেবল রাজা, সেখানে যদি আপনি একটু কষ্ট করে হলে উঠে আসেন তাহলে দেখবেন অসম্ভব ভালো লাগছে। আর এই উপরে উঠে আসার পর একটা ঠান্ডা বাতাস যখন আপনাকে বরণ করে নেবে তখন আরও ভালো লাগবে। একবার অন্তত আসুন, যে কোনো ঋতুতে আসা যায়। আমরা আজকে গরমের সময় এসেছি, খুব ভালো লাগছে, কিন্তু ভীষণ ঠান্ডা পরিবেশ কিন্তু জায়গাটা খুব ভালো লাগবে। শীতকালে তো আসবেনই, শীতকালে প্রচুর ভিড় থাকে। অন্য যে কোনো সময় আসতে পারেন, বর্ষাকালেও আসতে। তবে হ্যাঁ, বর্ষাকালে এখানে আসতে পারবেন না, উঠতে পারবেন না, পাটা পিছলে যেতে বর্ষাকালে পারে। আসা অসুবিধা। একমাত্র এই গ্রীষ্মকাল আর শীতকাল বা বসন্তকাল বেশ ভালো। তবে হ্যাঁ, তবে একটুখানি পায়ের দিকে নজর দিয়ে চলবেন, কারণ যেহেতু জঙ্গল, বিষাক্ত পোকামাকড় থাকতেই পারে। আর হ্যাঁ, আমরা যেরকম সাপ থাকি, আর ওআরএস জাতীয় পানীয় নিয়ে আসবেন। সেটা গ্রীষ্মকালে আর কি। গ্রীষ্মকালে আমরা এখন এসেছি রীতিমতো ওআরএস জল খেতে খেতে এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু তাই করি, কারণ বডি ডিহাইড্রেট হবে। জঙ্গলে ঢুকলে একটু ডিহাইড হয় বডি, কোনো ব্যাপার না, এছাড়া কোনো ব্যাপার না। আর এখানে জঙ্গলের লোকেরা খুব ভালো, আমাদেরকে সবাইকে বরঞ্চ তারা পথ দেখিয়ে দিল। হ্যাঁ, আপনারা আসুন। আর হ্যাঁ, গার্ডের সাথে থাকে একজন, একবার কথা বলে নেবেন, বলবেন আমরা জঙ্গলে আমরা শুধু দেখবো, দেখতে বরঞ্চ আপনি একটু সাহায্য করে দিন, করে দেবে, অসুবিধা নেই। এখানকার লোকেরা বেশ ভালো, এইটুকুই বলা যায়। আর আসবেন, খুব সাহায্য করেছে এখানে আসার পর। সবাই সাহায্য করেছে। অসাধারণ প্রকৃতি, সবুজ, সব মিলিয়ে এই যে প্রাকৃতিক যে সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আসবেন, নোংরা করবেন না, বোতল ফেলবেন না, কোনো চিপসের প্যাকেট বা যাই প্যাকেট নিজেরা রেখে দিন কাছে, অন্য একটা বাইরে ফরেস্টের বাইরে বেরিয়ে গিয়ে ফেলবেন। ঠিক আছে, ভালো লাগবে সকলে। চল, ঠিক আছে, টাটা। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমরা এইখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা এইখানে নামলাম। এখানেও বেশ সুন্দর একটা প্রকৃতি, হিজল গাছ। এখানে আসলে প্রতিটা 4টে পয়েন্ট আছে ঢোকার, তো প্রত্যেকটা পয়েন্টে ভেতরে ঢুকলেই এই যে ফরেস্টের বা বনের যে সৌন্দর্য সেটা দেখা যাচ্ছে এখানে। দেখুন, ঘন সবুজ, ঘুরে বেড়াতে দারুণ লাগছে। মানে একটা সত্যি একটা ভালো লাগা কাজ করছে।
মানে এটা না আসলে বলে বোঝানো যায় না। কিন্তু তারই মধ্যে দেখছি এখানে অনেকে গাছ কেটে নিয়ে চলে আসছে, খুব বাজে লাগছে এটা। দেখুন গাছটা কাটা, এগুলো অন্যায়। আবার এই গাছগুলো ঝড়ে পড়ে গেছে। এই যে সবুজ, এ সত্যি মানে চোখের পক্ষে দৃষ্টিনন্দন। আমি জানি না কতটা ক্যামেরার মধ্যে তুলে ধরতে পারছি, কিন্তু খুব ভালো লাগছে। এখানে গাছের গায়ে কে কি একটা এঁকে দিয়ে গেছে। এখানে প্রত্যেকটা গাছের তলায় এরা বড় বড় ফুটো। আর এইটা একটা মার্ভেলাস জায়গা। তো এখানটা কিন্তু গরমকাল বলে জল নেই, বর্ষাকালে কিন্তু জল থাকে। কেমন লাগছে? একটা জঙ্গলের মধ্যে নিস্তব্ধ, আর একটা আলাদা একটা ঘ্রাণ ছড়াচ্ছে গাছের, মাটির, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া আর কি। তো যতদূর সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন, শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যাওয়ার আগে যে হোটেলটায় সকালবেলা পরোটা খেয়েছিলাম সেখানে নিয়ে নিলাম বিরিয়ানি প্লেট, চিকেন বিরিয়ানি 100 টাকা। এই হচ্ছে চিকেন বিরিয়ানি।